মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সম্পত্তি হচ্ছে তার সুস্থ শরীর। সুস্থ শরীর মানেই হচ্ছে সুন্দর মনের বাসা। এই জিনিসটা সবাই যদি বোঝে তাহলে পরে কিন্তু সুস্থ থাকতে পারে। কিন্তু হাজার চেষ্টা করেও রে ভাই এই কথাটা আমি বাঙালিকে বুঝতে পারলাম না। রোগ হওয়ার পর হিল্লি দিল্লি সিঙ্গাপুর ব্যাংকক যায় লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করবি, কিন্তু প্রত্যেকটা দিন নিজের জন্য 1 ঘন্টা সময় ব্যয় করবি না। 20, 30, 40 টাকা প্রত্যেক দিন খরচ করে যদি ব্লাড প্রেশারটা মাপে, ব্লাড সুগারটা মাপে, তাহলে পরেই কিন্তু হয়। এই ব্লাড প্রেশার আর ব্লাড সুগার যদি বডির ভিতরে উল্টে পাল্টা কাম শুরু করে, যে কোনো সময় যে বডি ব্রেক ফেল করবি সেটা কিন্তু তারা বুঝতে পারে না। প্রেশারটা একটু বেশি আছে। বয়স কত হয়েছে ভাই? তা 45-50 হবে। দেখেছেন জীবন নিয়ে আমরা কত উদাসীন, নিজের বয়সটা পর্যন্ত আমরা ঠিকমতো কবের পারি না। কনে 45 বছর আর কনে 50 বছর। শোনেন ভাই, আপনাকে আমি একটা পরামর্শ দিই। 40 পার হওয়ার পর এই জিভেটা কিন্তু কন্ট্রোল করা লাগবে। কলিজে, মগজ, তারপর চর্বি, এগুলোর প্রতি যে প্রবল আকর্ষণ আছে, যে লোভ আছে খাওয়ার জন্য যে জিভে বাইরে হয়ে থাকে, সেটা কন্ট্রোল করে বাধ্যতামূলকভাবে এই লোভটা কন্ট্রোল করা লাগবে। এই যে নো ডাক্তার, ও যে তোমার ওজন মাপার মেশিনটা বাইর করো তো। শরীরটার মনে করো ওজনটা একটু মাপিয়ে দেখা লাগবে, দেখো তো ঠিক আছে নাকি। ভাই আপনি এক কাম করেন, আপনি কুমলাপুর স্টেশনে যান। কমলাপুর স্টেশনে যাব কি জন্য? ওখানে একসাথে 5-10 মন মাল মাপার মতো মেশিন আছে। আমার কাছে যে ছোট্ট মেশিনটা আছে, আপনার বডির ওজন মাপার ক্ষমতা তার নাই। তুমি কি আমার সাথে ফাজলামো শুরু করেছো? মেশিন বাইর করো তাড়াতাড়ি। তোমার এই মেশিনে আমি এর আগে ওজন মাপছি না? মাপছি? মাফ করবেন ভাই, আপনি হয়তো ভুলে গেছেন সেদিন আপনি ওঠার সাথে সাথে আমার মেশিনের 12টা বাজে অক্কা পাইছে। ভাই ওজন মাপি ভাই 2-3 টাকা। প্রত্যেক দিন যদি একটা করে মেশিন নষ্ট হয়, আমার ব্যবসাতে এমনি চাঙে উঠবি রে ভাই। আপনার ওজন মাপার দরকার নাই, দেখেই বোঝা যাচ্ছে যে চর্বি গোস্ত মিলিয়ে কয়েক মন হবি। তাই না? তোমার এত বড় সাহস, তুমি আমার শরীরে ইনসাল্ট করতেছ। তুমি জানো আমি কিডা? যে কোনো মুহূর্তে তোমার এই ব্যবসা আমি বন্ধ করে দিতে পারি, তোমাকে আমি উচ্ছেদ করে দিতে পারি। তোর এত বড় সাহস, তুমি আমার শরীর নিয়ে আজে বাজে কথা বলো। ভাই আমি তো খারাপ কোনো কথা কইনি, আপনার শরীরের ভালোর জন্যই কথাটা কইলাম। এই ভালো কি ভালো কি ভালো মানে কি? ওই কুমলাপুর স্টেশনে যাবো আমি? আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। আমার পেটে লাথি মারবেন না ভাই। সাবধান, মানুষ চিনে কথা বলো কিন্তু। এনে যদি বসে ব্যবসা বাণিজ্য করতে চাও তাহলে ঠিকঠাক মতো কথা বলবে, তা নাহলে মনে করো উচ্ছেদ করে দেবো কিন্তু। জি ভাই, জি ভাই। মেশিনটা ঠিকঠাক মতো রাখবে। ঘুম ভাঙে না। নাস্তা থাকলো খায় আমাকে উদ্ধার করবেন কেমন? ম্যাডাম, ম্যাডাম 2টা লাগা শোন। বর্তমান যুগের ভাই বিরে তার কাকু বিশ্বাস করবেন না। আপাকে অফিসে যাচ্ছেন? অফিস কামে যাচ্ছি, কামে। ডাক্তার কোনে? পার্কে গেছে। জি। 2 লাগা সব। ডাক্তার, আজ তোমার রুগী নেই? সরি স্যার, আমাকে ডাক্তার করবেন না, আমি নো ডাক্তার স্যার। আমি ডাক্তার না, আমি মানুষের সামান্য সেবা দান করি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ডাক্তার বলবো না। তোমার আন্টির প্রেশারটা একটু মেপে দেখো তো। সারা দিন টেনশন করে, ছেলেরা বাইরে থাকে তো,
শুধু কি আমি টেনশন করি, উনি কোনো টেনশন করেন না। আচ্ছা স্যার, কোনো সমস্যা নাই। আমি আপনাদের দুইজনেরই ব্লাড প্রেশার সুগার মাপিয়ে দিচ্ছি, আপনারা খালি বসেন। সুগার দেখতে হবে না, সুগার দেখার মেশিন কিনে ফেলেছি, আজ সকালে দেখেছি। কি করছেন স্যার? আপনারা সকলেই যদি বাসায় মেশিন কিনে ফেলা দেন, তাহলে পরে আমরা চলবো কেবা করে স্যার? এমনি ব্যবসার অবস্থা খুব খারাপ, মানুষে কোনোভাবেই সচেতন করে পারতেছি না। প্রত্যেক দিন যদি আমাদের যদি একটু ব্লাড প্রেশার ব্লাড সুগারটা মাপা নেয়, তাহলে পরে মানুষজনও সুস্থ থাকতে পারে, আমরাও বাঁচে যাই স্যার। ঠিক আছে, তুমি তোমার আন্টির প্রেশার এবং সুগার মেপে দাও, আমি ঠিক আছি। ঠিক আছে, সুগার কন্ট্রোলে নাই, ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খাবে। দেখলে দেখলে কেমন একটা মিথ্যে কথা বললো। আজ 1 মাস যাবৎ বাড়িতে মিষ্টি নিষিদ্ধ, তারপর আমি চুরি করি কোত্থেকে? তোমার এই চুরির অত্যাচারের কারণেই তো আমি মিষ্টি নিষিদ্ধ করেছি। স্যার কিছু মনে করবেন না, একটা কথা কইতাম। আপনাদের মনে করে প্রেমের বিয়ে না, মানে এই বয়সেও আপনাদের দুইজনের ভিতর কত ফাইন মিল মোহব্বত। এই যে দুইজন একসাথে পার্কে হাঁটতে আসতেছেন, মানে ফাইন লাগে। এখন বুড়ো হয়েছে তো, এই জন্য ভদ্র হয়েছে। না সারা জীবন আমাকে জ্বালিয়েছে, দেখলে, আমার কোনো কথাই শুনতো না। এই, স্যার আমি একটা কথা কই, আমারও কিন্তু প্রেমের বিয়ে, লাভ ম্যারেজ। ও গুড গুড। ম্যাডাম আসেন, আপনার প্রেশারটা মাপিয়ে দিই। আজ একটা ফোনও করলো না। বলেছি তো বাদ দাও, ওরা যদি ফোন না করে ভালো থাকতে পারে, থাকতে দাও না। তুমি যত সহজে ছেড়ে দিতে পারো, আমি তো তা পারি না খান সাহেব। না পারলে ছেলেদের কাছে গিয়ে থাকো, ফার্স্ট ওয়ার্ল্ড, কত সুখ। তুমি যাও না কেন? তোমাকে তো যেতে বলে। আমি যদি যেতাম তাহলে যৌবনী যেতাম মিসেস খান। শোনো, দুঃখ করো না, তোমার ছেলেরা ভালো আছে, এই সান্ত্বনা নিয়ে সুখী হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, সেই সান্ত্বনা নিয়েই তো থাকার চেষ্টা করি। আমার সন্তানেরা সফল, তুমি আমি সার্থক বাবা মা, সবাই তাই বলেও। সাফল্যের ধর্মই বুঝি এমন, কাছের মানুষকে দূরে নিয়ে যায়। বাধ্য তো, আমরা তো ভালোই আছি। এ বয়সেও আমরা দুজনে হাত ধরে পার্কে হাঁটাহাঁটি করি, সেখানে যাদের পাই তাদের সাথে আড্ডা মারি, গল্প করি, ভালোই তো। কি হয়েছে? সবই ঠিক আছে, কিন্তু বাড়িতে যখন ফিরে আসি, বিশেষ করে রাতটা যেন কাটতেই চায় না। কোথাও কোনো সারা শব্দ নেই, দুজন মানুষ। যদি কোনো বিপদ হয়, আমাদের তো দেখার কেউ নেই। না থাকুক, আমরা দুজনে দুজনের হাত ধরে মরে যাব, বাস। নিত্যদিন তোমার দোস্ত বন্ধুরা এইভাবে আসবি,
আর আমার তাগারের সেবা করা লাগবি, আমি আর পারবো না। কি করা যাবে কও? এলাকার মানুষ, আমি ঢাকায় থাকি, তারা ঢাকায় এসে যদি আমার এখানে থাকতে চায়, আমি কি না করতে পারি কও? কিসের জন্য তুমি না করবে পারবে না? তারা আসবি, তোমার সাথে পার্কে দেখা করে চলে যাবি, বাসায় নিয়ে আসা লাগবি কে? হ্যাঁ, তুমি কি জমিদারি খুলেছো? কি কওয়ালো? আমি ঢাকায় থাকতে এলাকার মানুষের আইসে যদি হোটেল ভাড়া দিয়ে থাকা লাগে, এলাকায় যায় আমি মুখ দেখাবো কেবা করে, তুমি কও? বাবা, তুমি মনে হয় এলাকার চেয়ারম্যান হয়ে গেছো যে সকলের দায়িত্ব তোমার একার নেওয়া লাগবে। সব মানুষের দায়িত্ব তো আমার পক্ষে নেওয়া সম্ভব না। শোনো, ঢাকা শহরে একটা পরিচিত জায়গা না থাকলে পরে কি যে অসহায় লাগে সেটা আমার জীবনে অভিজ্ঞতা আছে। সেজন্য এলাকার মানুষ আসলে পরে একটু হেল্প করি। যাও, তুমি হেল্প করো গে, যাও। হোটেল থেকে গোস্ত পোলাও লয়ে আসো বন্ধুর জন্য। আমি কিন্তু রাদাবাড়ি করবে পারবো না। একটা মাত্র চুলা, শিল্পী আপা কাম থেকে আইসেই চুলা রাদাবাড়ি করে। আমি রাদাবাড়ি করবো কোন সময়? আর তা কি তুমি তোমার এই বিছানায় শোবে? আস্তে আস্তে শুনিয়ে ভালাবি, এনে তুমি কোনো টেনশন করো না। আমি এক্ষুনি চাইলে ডালে খিচুড়ি বসা দিচ্ছি। আর ওই ম্যাচে থাকা অবস্থায় আমার যে একটা সিঙ্গেল মশারি ছিল, সেই মশারিটা তুমি বাইর করে দাও। আমি বারান্দাটা বিছনা করে দিচ্ছি। একটা রাত রাগারাগি করো না, আলো আমার আলে। হ্যাঁ চলে। আসসালামু আলাইকুম। পিয়ারালে তোমার কিরা হয়? বন্ধু মানুষ, ওই ছোটবেলা থেকে একসাথে উঠা বসা করেছি। এ চলে, এটা কি তোমার কোনো আকেল পছন্দ? এখানে এসে তুমি অনুষ্ঠান হয়েছে কৃষির জন্য? পিয়ারালি কি 5-6 খান ঘর নাকি? হ্যাঁ, একটা মোটের পর ঘর ভাড়া নিয়ে থাকে, সে তোমাকে সুবিধা দিবি কোনে? সমস্যা নাই আপা, গরমের মধ্যে বারান্দাতেই শুতে থাকবো নি। যে জার্নিং করে আইছি শুতি যতক্ষণ। এ বারান্দাটা মনে কর পিয়ারালি ভাড়া লিছে, তাই নে? লিছে তো একখান ঘর ভাড়া খালি, আরে একটা বাথরুম। সমস্যা নাই আপা, একটা রাইতেরই তো ব্যাপার। আপা, দুলাভাই কি করে? এমন কিছু করে না, আগে চিন্তাই করতো। র্যাবের কসম খাওয়ার পরে অবসর লিছে। আচ্ছা, তুমি কি কামে ঢাকায় আইছো? চাকরির জন্যই আপা। পিয়ার আলী কইছে চাকরি ঠিক করে দিবে। ওরে বাপরে, হ্যাঁ, পিয়ার আলী চাকরি দিয়ে দিবি? পিয়ার আলী মনে কর জমিদার, তাই না? নিজে পায় না শুয়ার জায়গা, আর একজনের ডাকিছে মধ্যে শুকা। হ্যাঁ, পিয়ার আলী কোন থেকে চাকরি দিবি? নিজে হকারি করি বেড়ায়। শোনো, তোমাকে একটা কথা সাফ সাফ কয়ে দিই, চাকরি হোক না হোক আজকে এই জিনিস শেষ। কাল সকালে দিন তোমাকে এখানে আমি না দেখি। তোমার দুলি হয়ে কই সেরকম মাইন্ড করছে কি? হ্যাঁ, কখন কি করে বসে তার নাই ঠিক। নিশাখোর মানুষ, ওর কোনো হুশ পথ আছে নাকি? ভাই, আপনার ওজন তো মেলা কমে গেছে। তাই নাকি? তুমি কোথাও কমে গেছে, কিন্তু আমার শরীর তো সে কথা কয় না রে ভাই। এত হাঁটতেছি তাও তো কোনো কাম হচ্ছে না। খালি হাঁটাহাঁটি করলে হইব না ভাই, সাথে খাওয়াটাও কন্ট্রোল করতে হইব। আরে সে কথা তো ডাক্তারও কইছে। ডাক্তার আমারে কইছে যে 30 কেজি ওজন না কমায় যেন তার সামনে না আসি। কিন্তু এটা কি করে সম্ভব তুমি কও তো ভাই? ভাই, রাতে ভাত খাওয়া বন্ধ করে দেন। আরে ডাক্তারও তো সেই একই কথা কইছে, আমিও তো চেষ্টা করতেছি। শোনো, ওই যে গেল রাত্রে আমি পণ করেছিলাম যে আজকে রাতের দিন আর আমি ভাত খাবো না। তারপরে কি করলাম জানো? 10টা রুটি গোস্ত দিয়ে মারিয়ে দিলাম, মারিয়ে দিয়ে যাই শুইলাম। কিছুক্ষণ পরে দেখি যে আমার মনে হচ্ছে যে আমি কিছুই খাইনি। খিদের জ্বালায় আমার আর চোখে কোনো ঘুম আসতেছে না। তারপর ফ্রিজ থেকে ভাতগুলি বাইর করলাম, গরম করলাম, তারপর একটা ডিম ভাইজিয়ে গরম গরম মারি দিলাম। তারপর দেখেছে চোখে ঘুম আসছে। আসি ভাই।
তোমার মেহমান গেছে। বাপ রে বাপ, জমিদার মেহমান, মশাইটাও গোছ করে পারে নাই। এসব কথা আপনি আপনার ভাই গিয়ে কবেন আপা? সেটা তো কবই, তোমাকে কইলাম, তাক তো আমার কয় লাগবে। আরে এলাকার মানুষ, মায়া করে সাবলেট দিছিলাম, কিন্তু এমন শয়ে শয়ে মেহমান নিয়ে আসলি সেটা তো আমি সহ্য করবো না বোন। আমারও ভালো লাগে না আপা। এলাকায় দোস্ত বন্ধু সকলে এই বাড়ির ঠিকানা দিয়ে আইছে। ঢাকায় আসলেই এই বাড়িতে উঠে আসবার দাওয়াত। মনে হয় লাখ টাকা কামাই করে। করুক, লাখ লাখ টাকা কামাই করুক, তার এলাকার যত দোস্ত বন্ধু আছে লিয়ে এসে জিয়াফত দিয়ে খাওয়ায়, কোনো সমস্যা নাই। কিন্তু আমার এখানে তো সেটা চলবি না নেবুনি। আমি গোল বাসা ছাড়ার নোটিশ দিয়ে দেবো না। তোমরা স্বামী স্ত্রী ছোট্ট নির্ঝঞ্ঝাট ফ্যামিলি মনে করি আমি সাবলেট দিছিলাম। আমার এত জনদরদি নিতা দেখার তো দরকার নাই, তাই নিয়ে কথাটা তোমার স্বামী কয়া দিও। আশ্চর্য ব্যাপার। ভাই এই যে নো ডাক্তার, বুঝলে, এই যে তোমার উপর না আমার সব রাগ চলে গেছে। তুমি না ঠিক কথাই বলছো। থ্যাংক ইউ ভাই। সাথে আরেকটা কথা আমি যোগ করবে চাই। আমি এই টুলের পর বসে যে কথাগুলো কই সব কথাই সত্যি করার চেষ্টা করি। তোমার উপরে রাগ করে আমি মার্কেটে গেছিলাম একটা মেশিন কিনতে। মেশিনের পর উঠার সাথে সাথেই মেশিনটা হ্যাং হয়ে গেল। তখনই আমার দোকানদার স্পষ্ট করে বলে দিল 120 কেজির বেশি ওজন বহন করার ক্ষমতা নাকি ওই মেশিনের নাই। কি আর করব, টাকা পয়সা খরচা করে ওই হ্যাঙ্গারা মেশিন কিনে বাড়িতে নিয়ে গেলাম। সেজন্যই তো আপনাকে আমি কইছিলাম কুমলাপুর স্টেশনে যান। মাল মাপা মেশিন ছাড়া আপনি যে কোনো মেশিনে উঠলে পরেই সেই মেশিন হ্যাং হয়ে যাবে। সুযোগ পায়ে একটু বেশিই বলি ফেলাইলে ডাক্তার। আমার চাইতেও কিন্তু মোটা মানুষ পৃথিবীর বুকে আছে, তাগরেই কিন্তু ওজন মাপা হয়। আচ্ছা বাদ দাও, তুমি একটা কাজ করো তো, আমার এই প্রেশারটা একটু মাপে দাও তো, মাপো। ঠিক আছে ভাই, আপনি বসেন, প্রেশার মাপিয়ে দিচ্ছি। রাগ করবেন না ভাই, এই প্রেশারের মেশিন দিয়ে কিন্তু আপনার বের পাওয়াটাও খুব কঠিন, বুঝছেন? কি? আস্তে আস্তে ভাই, ঠিক আছে ভাই, আপনার বসার দরকার নাই। প্লাস্টিকের টুলে বসা আপনার জন্য সত্যি রিস্ক। আপনি খারান অবস্থায় আমি আপনার প্রেশার মাপিয়ে দিচ্ছি। তুমি একটা লোয়ার চেয়ার কিনে তো টাকা যা লাগে আমি দেবো না। এখন কি প্রেশারটা ঠিকঠাক কিনে বইয়ের মধ্যে ধরপর করতেছে। আপনি একটু চুপ করেন। একটা সর্বনাশ। আলেয়া, তোমার স্বামীর কামটা করে আমার ভালো থাকে না। কেন আপা, সে কি খারাপ কিছু করে? না না না, খারাপ কিছু না, কিন্তু পার্কের মধ্যে কত রং ঢঙের মেয়ে ছালপাল আসে, বুঝো না, কখন কার সাথে পিছিয়ে যায়। না আপা, আপনার ভাই কিন্তু সেই রকমের মানুষ না। না হয় সেই ভালো, তাই জীবনে তো কম দেখলাম না। বিশেষ করে যারা গ্রাম থেকে আসে, প্রথম প্রথম একটু মডার্ন হওয়ার চেষ্টা করে, তারাই একটু লেজে গবরে বেশি মাথা ফেলায়। আপা, দুলাভাই নিয়ে কি এই ধরনের কোনো সমস্যা হয়েছিল? বাদ দাও, ও লোকের তো পুরোটাই সমস্যা। র্যাবের হাতে ধরা পড়ে সেশন খাওয়ার পরে একটু ঠান্ডা হয়েছে, এখন শান্তিতে আছে বোন। কামাই কাজি করুক আর না করুক, সবসময় ঘরে থাকে। তোমাকে একটা কথা কই, তুমি পেয়ার আলি কেরম করে ছাড়িয়ে দিও না। মাঝে মাঝে করবে কি জানো, নিজে নিজে না জানায় পার্কে চলে যাবে, ছায়া দেখবে তার অবস্থানটা কি, সে আসলে কি করে, বুঝছো? আপা, আমি তো রমনা পার্কে চিনি নে। কি রমনা পার্কে তোমাকে নিয়ে যায় নাই? না, আমার তো বিষয়টা ভালো ঠেকলো না। আমার তো মনে হচ্ছে তার একটা মতলব আছে, সেজন্যই সে তোমাকে রমনা পার্ক চিনাই নাই।
খুব ভালো বুঝে করছি তোমাকে। তুমি এরকম করে পেয়ারালিক ছাড়ি দিও না। এখন ছাড়ি দিলি পরে করে তোমার পস্তান লাগবে, অভিজ্ঞতা থেকে কইলাম। হ্যালো, তোমার ঈদের উপহার আমার বস দিছে। লুঙ্গি দিয়ে আমি কি করবো? বোনাসের টাকা পাইছো না? টাকাগুলো দে। কে? বোনাসের টাকা আমি তোমাকে দেবো কিসের জন্য? সংসার চালাই আমি, তুমি টাকা দিয়ে কি করবে? একটা ফাইন দেখে জিন্সের প্যান্ট কিনবো আর দামি এক জোড়া কেস। ও কি মনে কর বইয়ের কামাইয়ের ভাত খায় সারাদিন বিছনার মধ্যে শুয়ে ঘুম পারিস, তুই জিন্সের প্যান্টটা জুতি কিনবো তাই না? জিন্সের প্যান্ট জুতি দিয়ে তুই কি করবো রে? জিন্সের প্যান্ট পরবো, কেস পায়ে দেবো, দিয়ে ঘুম পারবো। তোর কোনো সমস্যা আছে? মেলা কষ্ট করে টাকা কামাই করি, তো টাকা দিয়ে আমি সংসার চালাবো কিরকম করে রে? দিব না। প্রশ্নই আসে না। ঠিক আছে, মনে রাখিস কিন্তু এই যে তুই টাকা দিলু না, আমি যদি আবার খারাপ লাইনে চলে যাই আমাকে কিন্তু দোষ দিতে পারবো না। খারাপ লাইনেই যাব। খারাপ লাইনে কি টাকার অভাব আছে নাকি? দেখ, আমাকে তুই টাকা দিস না, জিন্সের প্যান্ট কিনবো, কেস কিনবো, বাবুগিরি করে ঘুরে বেড়াবো। আমি কোনো বাধা দেব না নে, খালি মনে রাখিস র্যাব করে এখনো উধাও হয়ে যায় না। এবার যদি র্যাব তো ধরে চামড়া বেদামি করে দিবি, আর আমিও তোকে ছুটে বেঁচে যাবো না। যা, পুরা টাকা ধরে বেড়া। ধুম মেরে বসে আছো কে? পার্ক থেকে ইদানিং তোমার আসতে দেরি হচ্ছে, কিসের জন্যে? একজনের জন্য অপেক্ষা করতে করতে একটু দেরি হয়ে গেল। কার জন্য অপেক্ষা করা হচ্ছে? কে আসার কথা ছিল? আচ্ছা ঠিক আছে, আর দেরি হই না। শোনো, একটা সুখবর আছে, হাসানের চাকরি হয়ে গেছে। আমি যে ভদ্রলোককে রিকোয়েস্ট করছিলাম, সেই ভদ্রলোক তার গার্মেন্টসে হাসানের একটা চাকরি দিয়ে দিছে। এই চাকরিটা যদি না দিত তাহলে পরে এলাকায় আমার মুখ থাকতো না। এলাকায় কি থাকতো না থাকতো সেই হিসাব পরে করা হোক। কাল আমি তোমার সাথে পার্কে যাব। কি করছো তুমি? আমার সাথে পার্কে যাবে কিসের জন্য? আমি কি কাম কাজ সব ফালা থুয়ে তোমাকে সাথে নিয়ে পার্কের ভিতর ঘোরবার প্রেম ভালোবাসা করব? ও, প্রেম ভালোবাসা একেবারে উড়ে গেছে তাই না? হ্যাঁ, খুব তো কয়া হয়েছিল যে আমাক পাইলে পরে তুমি আমার সাথে নিয়ে প্রতিদিন ঘুরে বেড়াবে। প্রজাপতির মতন ডানা মেলে পাখা মেলে খুব উড়ে বেড়ানো হবে। উড়া তো দূরের কথা, আমাকে সাথে নিয়ে রমনা পার্কে পর্যন্ত যাওনি তুমি। কাল কিন্তু আমার সাথে না নিয়ে গেলে হচ্ছে না, কয়া দিচ্ছি। মাথা কি খুব বেশি গরম নাকি? মাথা গরম নেই, হ্যাঁ, মাথা ঠান্ডাই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবো না একদিন। একদিন মানে আমি কালই যাব। পাগল। ঠিক আছে, কতদিন ধরে ঢাকায় আছি, আমাকে একদিনের জন্য নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
স্যার প্রেশার ঠিক আছে। আসলে স্যার আমাদের এলাকার মানুষজনের দেখার কেউ নাই তো স্যার। নর্থ বেঙ্গলের মানুষজন আসলে খুবই অসহায় স্যার। তারপরেও আমি আমার মতো শেল্টার দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার স্ত্রী ওয়াইফ সে মাইন্ড করে। তো তোমার ব্যবসার কি অবস্থা, কেমন চলছে? স্যার ভালো না, মানুষজন তো স্যার সচেতন না স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করি, ওই যে সুন্দর করে চেহারা একজন আঙ্কেল আর আন্টি যে প্রত্যেক দিন পার্কে হাইট করে আসতো, আজ 2-3 দিন ধরে তাকে দেখি না স্যার। ও, তুমি খান সাহেবের কথা বলছো? জি স্যার। হ্যাঁ, আমিও দেখিনি। বয়স্ক মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়তে পারেন। স্যার আপনি কি ওনাগরে মানে ঠিকানাটা জানেন? না, ঠিকানা এক্স্যাক্টলি জানি না, তবে পরিবাগে বাড়ি এটুকু জানি। তোমার স্যার স্যার টাকা লাগবে না স্যার। আহা, স্যার আপনি মেলা উপকার করেছেন স্যার। আরে বাবা, এরকম করতে হয় না। ভালো থেকো, ঠিক আছে? আসসালাম। নমস্কার। আলিয়া, তোমার না আজকে রমনা পার্কে যাওয়ার কথা, বসে রয়েছে যে যাও নাই? এখন নাকি তার অনেক কাস্টমার থাকে, সেই জন্যে নিয়ে যায়নি। যা মনে করেছিলাম তাই, ঝামেলা আছে তো। আর কিসের কাস্টমার? তুমি একমাত্র স্ত্রী, তার একটা আবদার ধরেছ, সেই আবদার এরকম করে পায়ে ডলে সে চলে যাবি, এ কোনো কথা? ঝামেলা আছে, হিসেব মিলতেছে না। আপনি যাই কর না কেন আপা, আমার বলে বিশ্বাস হয় না। আমারও হয়েছিল না পয়লা পয়লা, হবি না তো, বয়স কম, পরে যায় পস্তাবে। শোনো, পুরুষ মানুষ এত আজব সিরিয়া, তুমি তার জন্য জানটা খুলে দিয়ে দিবে, কিন্তু মনের মধ্যে আরো 10-15টা মেয়ের ছবি পেস্টিং করে লাগানি। আপা, এরম হলে কিন্তু আমি ঘর দেরি দিব। এ কি বড় বড় সিদ্ধান্ত আগে নিয়ে ফেলাচ্ছাও? এরম বড় কোনো সিদ্ধান্ত নেওয়া লাগবে না আগে, খালি তুমি চোখটা কানটা খোলা রাখো, নিজেই বুঝতে পারবে, তখন আর আমাকে লাগবে না। তুমি বোকা কিসিমের মেয়ে হয়েছো, এই যুগের মেয়েদের এত বোকা হয় নাকি? আলেয়া, আলেয়া, ওঠো, চলো তাড়াতাড়ি চলো। কোনে যাবো আপা? আরে রমনা পার্কে যা দেখি বেটা কিরম ডাক্তারি করে। আর যাই যে কথা পাওয়ার টাকা পায় না, কাস্টমার তাই না, যা হাতে লাত ধরবো, দেরি করলে পারে কিন্তু ফসকে যাবি। ওঠো ওঠো ওঠো, বসে বসে কাটাকাটি করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি যাওয়া লাগবে। আসো, এই যে ঘরের দুইয়ের কিন্তু দুটি খোলা থাকলো, ঘুম পারো না, খেয়াল রাখো। আসো আসো আসো।
তুমি? আন্টি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বেশ কয়েকদিন হলো পার্কে হাঁটতে যান না, তাই ভাবলাম যে আপনাদের একটু খোঁজটা নেই। ওর তো ভীষণ জ্বর, প্রায় বেহুশ। বাড়িতে কেউ নেই, আমি একা মানুষ। কি যে করি, হাসপাতালেও যাবে না। তোমাকে বলেছিলাম না, সারাটা জীবন আমাকে জ্বালিয়েছে। কি করছেন আন্টি? আঙ্কেলের জ্বর, এই বয়সে বেশি জ্বর হওয়া তো ভালো না আন্টি। কোন জায়গা চলেন, আমি তাকে একটু দেখি। হ্যাঁ, আসেন। আচ্ছা। হ্যাঁ আন্টি, আঙ্কেলের শরীরে তো মেলা জ্বর, মাথায় পানি ঢালা লাগবে, শরীরটা পজ করে দেওয়া লাগবে, বালতি গামছা তারপর তুয়ালে পানি, মানে বাথরুম কোন দিকে আন্টি? ওইদিকে। আমি মাথায় পানি ঢালার ব্যবস্থা করতেছি, আপনি চিন্তা করবেন না আন্টি। বিশ্বাস করো নাই, তুমি বিশ্বাস করো নাই আমার কথা। আমি সেখনই কইছিলাম, আরে গ্রাম থেকে যারা আসে তাকারে এই ধরনের একটা ভীমরতি ঘটে। গ্রাম থেকে দুনিয়ার মানুষে দাওয়াত দিয়ে দিয়ে এসে তুমি ঢাকা শহরে চাকরির ব্যবস্থা করতেছাও, আর নিজে কোনো চাকরি না করিয়ে পার্কে বসে থেকে ভুয়া ডাক্তারগিরি করো তুমি কোন স্বার্থে? হ্যাঁ, আমি এখন কি করব আপা? আমি তো আমার দুচোখে অন্ধকার দেখতেছি। এ লোকটা কোনো বিপদ হয়নি তো আপা? কিসের বিপদ? আজারে কথা কও। খারাপ খবর বাতাসের আগে ধায়। সারাদিন পার হয়ে গেছে, এমন কিছু ঘটতে একটা খবর পাওয়া যেতে। আর কে, তুমি নিজে না পার্কে গেলে? হ্যাঁ, পার্কের ভিতরে যদি কোনো খারাপ ঘটনা ঘটতো, যে কেউ এসে সে খবর আমার কাছে দিত। আচ্ছা, পার্কে সে কামটা কি করতো? পুলিশে ধরে নিয়ে যাবে পারে এ ধরনের কিছু নাকি? আরে না, তেমন কিছু না। আচ্ছা শোনো, তুমি এক কাম করো তো, আশেপাশের যে কাজী অফিসগুলি আছে সেখানে যায় তুমি খোঁজ দাও, 2-4 মধ্যে পিয়ার আলী নামে কেউ বিয়ে শাদী করেছে নাকি। আপা এগুলো কি করছেন আপা? আমার কি এরকম সর্বনাশ হবার পরে? আল্লাহ রে, তুমি তো কাটাকাটি করে মাখা ফেলাইছো সব। এরকম করে নেবো, তোমার দূরে হয়তো আছে, খোঁজ খবর দিই, ঠিকই খুঁজে বের করে পারবে না। হ্যাঁ বোন, হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না। আরে শোনো, কাম বাদ দিছি, ট্রেনিং তো এখনো সারি নেই। মনে করো ঢাকা শহরে যে কোনো কাজী অফিসে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আমার খোঁজ নিতে লাগবে 1-2 মধ্যে আমি তোমার খোঁজ নিয়ে এসে দিচ্ছি। কোনে পলায় আছে সব তুমি পাওয়া যাবে। খারাপ, ঘুম থেকে উঠলাম তো একটু ঝাড়ে দিয়ে উঠে যাচ্ছি। দাঁড়াও। কাঁদো না বোন, কাঁদো না। ওই যে তুমি দূরে হয়ে গেল, ঠিকই খুঁজে বের করে ফেলবে নি। সে অতিমাত্রায় এক্সপার্ট মানুষ, বুঝছো? আশেপাশে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, 1-2 মামলা সে ধরে ফেলাবে নি। তারপর শাস্তা যেরকম করা লাগে করবো না। আন্টি, এখন আর আঙ্কেলের শরীরে জ্বর নাই, সেজন্যই আরামে ঘুমাচ্ছে। ভাগ্যিস তুমি এসেছিলে, তা না হলে কি বিপদ যে হতো। বাড়িতে একটা মানুষও নাই যে একটা ডাক্তার ডাকবো। আন্টি কিছু মনে করবেন না, আপনাদের এই বাড়িতে আর কেউ থাকে না? মানে আপনার সাওয়াল মেয়ে কেউ? আছে, 2টি ছেলে আছে আমাদের, বিদেশে থাকে, কানাডায়। আমরাই তাদেরকে পাঠিয়েছিলাম তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। দুজনেই বিদেশি বিয়ে করেছে। তারা কি দেশে আসে না? আগে প্রতি বছরই আসতো, বিয়ের পর একটু কম। আমাদেরকে ফোন করে যেতে বলে, কিন্তু যাওয়া হয় না। ভাষা, আচার, আবেগ এসবের নাম মিললে কি তাদের সাথে বসবাস করা যায়? ওরা নিজেরাই তো ভালো আছে, আমরা গিয়ে অশান্তি করার দরকার কি? এটা কিরম কথা আন্টি? আপনারা বয়স্ক দুজন মানুষ বাড়িতে থাকেন, একটা কাজের লোক পর্যন্ত নাই, এ কথা তো আমি ভাববেরই পারতেছি না। তোমার আঙ্কেল কাজের মানুষ রাখে না, বলে কাজের মানুষ ভাববে আমাদের না জানি কত টাকা পয়সা সোনাদানা আছে, সেসবের লোভে বুড়ো বুড়িকে মেরে ফেললো।
আমাদের একটা ড্রাইভার আছে, সে 3 দিনের ছুটি নিয়ে গেছে, কিন্তু 15 দিনেও তার কোনো খবর নেই। রাত তো অনেক হয়েছে, তুমি সারাদিন অনেক করেছো, এখন বাসায় যাও। না আন্টি, আমি থাকি। জ্বরের কোনো বিশেষ নাই। গভীর রাত্রিরে দেখা গেল যে আবার জ্বর আসলো, তখন আপনি একলা মানুষ, আরেকটা বিপদে পড়বেন। সমস্যা নেই, আপনি যা শুয়ে পড়েন, আমি আছি আঙ্কেলের কাছে। আমি সারা রাত জায়গায় থাকবো না, আমার কোনো সমস্যা নেই, চিন্তা করবেন না। যান, আপনি ঘুমা পড়েন। বাবুন, কিছু তো মুখে দাও নাই, একটু কিছু মুখে দাও তো। আমি কিছু খাবো না আপা, আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না, কিচ্ছু নামবে না। এই যে দেখো কেমন পাগলের মতো করতেছে। আরে বাবা, তোমার দুলি ভাই তো খোঁজ নিয়ে আসবে গেছে, ভালো হোক মন্দ হোক একটা খোঁজ সে নিয়েই আসবেনি। তোর দিলি ভাই তাকে রমনা এলাকায় চিন্তাই করতো, সে কাম ছাড়ি দিছে। কিন্তু তার দোস্ত বন্ধু আছে, এলাকার সমস্ত কিছু তাদের নখদর্পণে। তাদের কাছ থেকে যে ধরনের খবর দরকার ওয়ান্ডের মধ্যে বাইর করলেই চলে আসবেনি। খাও। আপা, আপনার কথাই যদি সত্যি হয়ে থাকে, সে যদি আরেকটা বিয়ে করেই থাকে, তাহলে পরে তো সে আর এলাকায় থাকবে না নে, সে তো তার বউ নিয়ে পলায় গেছে আপা। তোমার কথা তো সত্যি, কথা তো একেবারে ফেলা দেওয়া যাচ্ছে না। তারপরেও এত অধৈর্য আর দুশ্চিন্তা করে কী করবে বোন? তোমার দূরে ভাইয়ের ফিরে আসা পর্যন্ত ধৈর্য ধরে থাকা লাগবে, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। না খাও, তুমি না খালে কি আমি খাইতে পারি না? এই, তুমি কি করছো? সঞ্জয়, কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? কি হয়েছে আন্টি? চারিদিকের খারাপ খারাপ ঘটনায় মনের মধ্যে খারাপ ভাবনাগুলি বাসা বেঁধে আছে। দিন দিন ভালো কিছু ভাবতেই যেন ভুলে যাচ্ছি। আন্টি, আঙ্কেল এখন সুস্থ আছে, আল্লাহ চালিবার আর খারাপ কিছু আর সম্ভাবনা নাই। আমি এখন যাই আন্টি, আমার ওয়াইফ মনে হয় এতক্ষণ কাদাকারি শুরু করে দিছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, দেখলে এই হচ্ছে বাংলাদেশ। এরকমের ছেলে পৃথিবীর কোথায় তুমি পাবে? হ্যাঁ, আমি আবার বিকালবেলা আসবো না, আমার স্ত্রীর কাছে একটু কয়ে চলে আসবো না। আঙ্কেলে কিন্তু একটু হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, ভালো ডাক্তার দেখানো লাগবে। আমি তাহলে পরে আসি আঙ্কেল, আসি। হ্যাঁ, যাও। একটু দাঁড়াও বাবা।
বাবা, এই টাকাটা তুমি রাখো, তোমার কাজের অনেক ক্ষতি হয়ে গেছে। কাজের একটু ক্ষতি হয়েছে তা ঠিক আছে আন্টি, কিন্তু সে ক্ষতিটা তো বুঝে শুনেই আমি করেছি। কারণ একটাই, সেটা হচ্ছে মায়া। মায়া ভালোবাসার বিনিময়ে তো টাকা দিয়ে হয় না। আপনাকে আমি প্রথম যেদিন পার্কে দেখেছিলাম, দেখে আমি চমকে উঠেছিলাম। একদম ঠিক আমার মার চেহারাটা আদর। পার্থক্য, আমার মার ছিল মলিন কাপড় আর আপনারটা চকচকা। মুখ ফুটে কোনোদিন কর সাহস পাই নাই। যদি কিছু মনে করেন, গরিব মানুষের মা কিসের জন্য আপনার মতো দেখতে হবে কন? শুধু ব্যবসার জন্যই না, প্রতিদিন আপনার ঘরে এক নজর দেখার জন্যই আমার পার্কে এসে বসা। আমার মা বাবা কেউ বাইসে নাই। আমাকে আপনি মাফ করে দেবেন আন্টি, এই টাকাটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি হয়তো আপনার ঘরে শিক্ষিত সাওয়াল মিয়ার মতো মেধাবী কেউ না, কিন্তু যতই আমরা অশিক্ষিত মেধাহীন হই, আমরা তো মা মাটি দেশ ভুলবে পারি না আন্টি। আমার যা কিছু করা আমার মায়ের মায়াতেই করা। আপনি আমার দোয়া করবেন, আমি দেখতেছি। এই যে আমি কইছিলাম না যে আমার রেখে কোনোদিন মিথ্যা হয় না, প্রমাণ হয়ে গেল। শালা চিটার! তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলা রে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমার আমার কথাটা শোনো। একটা ঘটনা ঘটে গেছে, একটু ধৈর্য ধরে শান্ত মাথায় আমার কথাটা শোনো আগে। বিশাল ঘটনা, কি কবে সেটা জানা আছে তো? কবি যে একটা সিচুয়েশনে পড়ে হঠাৎ করে বিয়ে করেছি, মাফ করে দাও, তাই না? কই কই তোমার সেই বউ কই? হ্যাঁ, কারে নিয়ে এসো। হ্যাঁ, দেই তার চুলগুলো ফিরে দিই আমি। দাও। কিসের বউ? কি করছে? কে এসেছে পেয়ারালি? তুমি আলেয়া না? পেয়ারালির কাছে তোমার কথা এত শুনেছি, আমার মুখস্থ হয়ে গেছে তোমার নাম। ভারী মিষ্টি মেয়ে। তোমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলে তাই না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। এই পাগল ছেলেটা কি যে করেছে আমার জন্য, আমি তো জ্বরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। হ্যাঁ, ছেলেটা না থাকলে কি যে বিপদ হতো। আমি একটু আসছি, তোমরা বসো। আসো, বসো বসো বসো। এই ফাজিলে, ঘরে বলতে এসে থাক থাক, আসো, বসো বসো, তোমরা বসো না। এই যে আসো। কাছে এসো, এসো। আমার ছেলের বউদের জন্য রেখেছিলাম, কিন্তু তাদের কাছে তো আমার আবেগের কোনো মূল্য নেই। যে সন্তানদের অন্তরে মা মাটি দেশের জন্য এত মায়া, মায়ের দোয়া তো তাদের জন্যই প্রাপ্য। না মা,